My loving students and my very good followers, I am your professor. You are most welcome to my channel Grammar Corner. আজকে আমরা আবার আরেক সেট নিয়ে বসেছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমাদের লাস্ট যে ক্লাসটা হয়েছিল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে সেখানে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। আজকে আরো কয়েকটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো আমরা যখন আমরা কিছু পড়ি অথবা আমরা ইংরেজি লিখতে চাই, যেগুলো খুব কমনলি এসে যায়, আমি সেগুলোই মেইনলি এখানটায় আলোচনা করছি। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কি। এখানেও দেখবে ভার্বের সাথে একটা করে প্রিপোজিশন জুড়ে দেওয়া আছে। আমার লাস্ট ক্লাসে আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং গ্রুপ ভার্বের মধ্যে পার্থক্য কি সেটা আমি বলেছি। আজকে আর সেই বিষয়ে আলোচনা করছি না। তাহলে চলো, স্টিক টু বা ক্লিং টু এর মানে কি? কোনো কিছুর সাথে দৃঢ়ভাবে লেগে থাকা। স্টিক টু, ক্লিং টু, ক্লিয়ার। আর একটা আছে গ্লু টু। গ্লু মানে আঠা, গ্লু টু সেটাও এখানে ব্যবহার হতে পারে। স্টিক টু, ক্লিং টু, গ্লু টু, ঠিক আছে। এবার আসো, এই যে যেমন ধরো আর একটা আমরা এখানে ইউজ করতে পারি, এটাও আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। গ্লু টু দৃঢ়ভাবে লেগে থাকা। রিলাই অন নির্ভর করা। স্টিয়ার অ্যাট, স্টিয়ার অ্যাট এক দৃষ্টিতে কারোর দিকে তাকিয়ে থাকা। কনসেন্ট টু সম্মতি দেওয়া। স্মাইল অন মানে কৃপা করা, কৃপা করা, দয়া করা, ঠিক আছে। স্মাইল অন। বোস্ট অফ গর্ব করা। ব্রুড অন অথবা ওভার মন খারাপ করা। কোয়েনসাইড উইথ কোনো কিছুর সাথে মিলে যাওয়া। এই যে আমরা সেট অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়েছি, এগুলো আজকে আমরা এখানে সেন্টেন্সে ব্যবহার করতে যাচ্ছি। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে প্রথম সেন্টেন্সটা দেখো, যদি সফল হতে চাও লক্ষ্যের সাথে দৃঢ়ভাবে লেগে থাকো। ক্লিয়ার? তাহলে দেখো এখানে আমাদের লেগে থাকো অর্থাৎ মূল ক্রিয়াপদ কোথায় আছে? এই যে লেগে থাকা। ক্লিয়ার? আর একটা এখানে দুটো ক্লজ আছে। এইটা আমাদের যদি দিয়ে আছে, তার মানে এখানে লিঙ্কারটা আছে যদি, তার মানে এটা আমার সাবঅর্ডিনেট ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ, অর্থাৎ বাক্যটা কমপ্লেক্সে আছে। ভেরি গুড। এবার দেখো এই ক্লজের ভার্ব কোনটা আমি বলছি। তোমরা যখন বাংলা বাক্যকে ইংরেজিতে লিখতে যাবে বা বলতে যাবে, তোমাদের যে বাংলা বাক্যটি সামনে আসবে সেই বাক্যের ক্রিয়াপদ সবসময় শেষে থাকে। তাহলে এই ক্লজটার ক্রিয়াপদ হচ্ছে হতে চাও। ক্লিয়ার? এখানে হ উচ্চারণ আছে, খেয়াল রাখবে। হতে চাও। ক্লিয়ার? আর একটা কি আছে? লক্ষ্যের সাথে দৃঢ়ভাবে লেগে থাকো। তার মানে আমরা একটা জিনিস বুঝছি, হতে চাওয়া, ঠিক আছে, এটা আমাদের কোথায় গিয়ে শেষ হচ্ছে? বাংলা ক্রিয়াপদের শেষ উচ্চারণ ও। তার মানে এটা আমাদের প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। অ্যাক্টিভ না প্যাসিভ পরে আসছি। এবার আসো লেগে থাকো, এবং এটা কোথায় শেষ হচ্ছে? ওতে গিয়ে শেষ হচ্ছে। তাহলে যখন কোনো বাংলা ক্রিয়াপদের উচ্চারণ ই এ ওতে গিয়ে শেষ হবে, আমরা জানি সেটাকে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে, দ্যাট ইজ সিম্পল প্রেজেন্ট টেন্সে। ক্লিয়ার? এবার চলো এটাকে আমরা মুছে দিই। তাহলে শুরু করলাম, যদি সফল হতে চাও। ক্লিয়ার? তাহলে যদি, ইফ, তাহলে কে কাকে এই কথাগুলো আমরা বলি? কাকে বলি? এরা সবাই ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা সবসময় এই কথাগুলো সেকেন্ড পার্সনকে বলি। এখানে পার্সন অর্থাৎ সাবজেক্ট, পার্সনটা এখানে উল্লেখ নেই। তাহলে আমরা এই সব বাক্যগুলো সবসময় সেকেন্ড পার্সনের জন্য ব্যবহার হয় বলে আমরা ইউ দিয়ে এগুলাকে লিখব। তাহলে যদি সফল হতে চাও, ইফ ইউ ওয়ান্ট,
তাহলে যদি তুমি চাও হতে, এটা ইনফিনিটিভের প্যাসিভ ফর্ম, তাহলে টু বি হয়ে গেল হতে। ক্লিয়ার? আমরা জানি তেতে থাকলে টু প্লাস V1 আর হতে থাকলে তার প্যাসিভ ফর্ম টু বি। তাহলে ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল, ক্লিয়ার? তাহলে ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল, তুমি যদি সফল হতে চাও তাহলে কি বলছে, তাহলে লেগে থাকো। লেগে থাকাকে আমরা কি বলছি, কি ইউজ করব, স্টিক টু বা ক্লিং টু। তাহলে ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল, তাহলে এই ইউটা এখানে আনতেও পারো, নাও আনতে পারো, ঠিক আছে? তাহলে ক্লিং টু, ক্লিং টু অথবা স্টিক টু কিসের সাথে, তোমার লক্ষ্যের সাথে। তাহলে ইয়োর এইম অথবা গোল। তাহলে কি লিখলাম, ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল ক্লিং টু ইয়োর গোল অথবা স্টিক টু ইয়োর গোল। ক্লিয়ার ব্যাপারটা? এখানটায় আমরা ইউটাকে ডবল আনছি না, কোনো প্রয়োজন নেই। ইয়োর গোল, ক্লিং টু ইয়োর গোল মানে তোমাকেই তোমার লক্ষ্যের সাথে লেগে থাকতে হবে। এবার দেখো, আত্মবিশ্বাসী মানুষ অন্যের উপর নির্ভর করে না। ভেরি গুড। তাহলে দেখো, নির্ভর করা, রিলাই অন। ক্লিয়ার? রিলাই অন, এটা হয়ে গেল। রিলাই অন, নির্ভর করা। তাহলে আত্মবিশ্বাসী মানুষ, এটা আমার সাবজেক্ট। এবার করে, তার মানে বাংলা ক্রিয়াপদ এতে শেষ হচ্ছে, তার মানে একটু সিম্পল প্রেজেন্ট টেন্সের অ্যাক্টিভ ফর্মে লিখবো। সাবজেক্ট পেয়ে গেছি, করে করে নাতে কনভার্ট করে দেব। ক্লিয়ার? তাহলে দেখো, আমরা এটা মুছে দিচ্ছি। তাহলে আমরা কি লিখছি দেখো, বলছে আত্মবিশ্বাসী মানুষ। তাহলে আমরা আত্মবিশ্বাসী মানুষ কি জানি, কনফিডেন্ট ম্যান। কনফিডেন্ট হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে আত্মবিশ্বাসী মানুষ, কনফিডেন্ট ম্যান। ক্লিয়ার? তুমি এ দিয়ে এটাকে লিখতে পারো, ঠিক আছে? একজন আত্মবিশ্বাসী মানুষ, ঠিক আছে? তাহলে আমরা এটা এ দিয়ে লিখি। তাহলে একজন আত্মবিশ্বাসী মানুষ, এ কনফিডেন্ট ম্যান নির্ভর করে, তার মানে আমি কি লিখবো, রিলাই, তাই না? তাহলে রিলাই অন, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউজ করে দিলাম। কনফিডেন্ট ম্যান রিলাই অন, ঠিক আছে? এবার আমি কি লিখবো, অন্যের উপর। তাহলে আমি কি লিখবো, রিলাই অন আদার। তাহলে এটা কি লিখলাম, এ কনফিডেন্ট ম্যান রিলাই অন আদার, কিন্তু আমার নাবাচক আছে। ক্লিয়ার? তাহলে এটা আমার V1 আছে। এই দিকে তাকাও, এই যে রিলাইটা, এই যে রিলাই, এই যে রিলাই, এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি V1 ফর্মে আছে, তাই না? রিলাই, এটা আমার V1 ফর্মে আছে। এটাকে ভাঙলে কি হবে, ডু আসবে, আর এদিকে আমার রিলাই থাকবে। তাহলে আমি জানি নাবাচক নট বসানোর জন্য আমার হেল্পিং ভার্বকে পেতে হবে, কারণ নটটা হেল্পিং ভার্বের পরে সেট করতে হয়, ঠিক আছে? তাহলে এই জায়গাটা আমি কি লিখে দেব, তাহলে এটা যেহেতু আমার কাছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমি কি করব, ডাস নট রিলাই। ক্লিয়ার ব্যাপারটা? এখানে লিখে দিব অন। আদার, তাহলে কি লিখলাম, এ কনফিডেন্ট ম্যান ডাস নট রিলাই অন আদার। ক্লিয়ার ব্যাপারটা? আগে তোমাদেরকে শুধু রিলাই অন করেছি, তখন কিন্তু রিলাইয়ের সাথে এস যুক্ত করি নাই। কেন, শুধু দেখানোর জন্য যে রিলাই V1 ফর্মে আছে, তাকে ভাঙলে আমার ডু আর রিলাই হয়, আর রিলাইস থাকলে ডাজ হয়ে যাবে, তাই না? ভার্বের সাথে এস যুক্ত থাকলে হেল্পিং ভার্ব ডাজ হয়ে যায়। ক্লিয়ার? তাহলে আমরা কি লিখলাম, এ কনফিডেন্ট ম্যান ডাস নট রিলাই অন আদার। ক্লিয়ার? তাহলে এই জায়গাটায় আমরা ব্যবহার করে দিলাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ক্লিয়ার? ক্লিং টু, এটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন।
এবার রয়েছে দেখো, সে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। তাহলে তাকিয়েছিল এটা কিন্তু আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। কেন? এই যদিও ক্রিয়াপদ তার সাথে ছিল আছে, কিন্তু তাকিয়েছিল মানে একটা সময় বুঝাচ্ছে, তাই না? সে আমার দিকে তাকিয়ে আছে, তার মানে কি তাকানোটা কন্টিনিউয়াস ফর্মে আছে। তাহলে তাকিয়েছিল, তার তাকানোটাও একটা সময় ধরে থাকলে তো আমরা বলি যে ছেলেটি আমার দিকে তাকিয়েছিল। তাকালো আর তাকিয়েছিলোর মধ্যে তো বুঝতেই পারছো যে তাকানো অবস্থায় ছিল, এটা আমাদের পাস্ট কন্টিনিউয়াসে লিখতে হবে। তাহলে তাকানো, এক দৃষ্টিতে তাকানো মানে স্টেয়ার অ্যাট। তাহলে আমরা এটাকে মুছে দিই। তাহলে আমরা লিখি এখানটায় সে, তার মানে কি লিখছি? হি। হি তাহলে ওয়াস, পাস্ট কন্টিনিউয়াসে লিখছি হি ওয়াস। এবার আমরা STARING, স্টেয়ারিং অ্যাট, স্পেলিং ছিল কি স্টেয়ার, STARE, যখন আইএনজি করবে ইটাই আই হয়ে যায়। তাহলে হি ওয়াজ স্টেয়ারিং অ্যাট মি। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে সে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল, এটাই আমাদের স্টেয়ার অ্যাট ছিল। তাহলে হি ওয়াজ স্টেয়ারিং অ্যাট মি, সে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। আমি তাদের প্রস্তাবে সম্মতি দিইনি, তার মানে দি নাই, তার মানে দিয়েছিলাম তারই নেগেটিভ ফর্ম দি নাই বা দিইনি। তার মানে এটা আমাদেরকে সিম্পল পাস্টের অ্যাক্টিভে লিখতে হবে। দিয়েছিলাম তার মানে সিম্পল পাস্টের অ্যাক্টিভ, সেটাকে নাবাচক করব। তাহলে সম্মতি দেওয়া, সেটার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি? কনসেন্ট টু। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমরা এটাকে মুছে দিই। তাহলে কি লিখব? আমি তাদের প্রস্তাবে সম্মতি দিই নাই। তাহলে আমার আই নাবাচকের জন্য হেল্পিং ভার্ব, এটা আমাদের হেল্পিং ভার্ব। আমরা জানি নট সবসময় হেল্পিং ভার্বের পরে বসে। তাহলে আই ডিড নট, এবার আমি কনসেন্ট লিখে দিব, কনসেন্ট। ঠিক আছে? তাহলে আই ডিড নট কনসেন্ট। ঠিক আছে? আমি তাদের প্রস্তাবে সম্মতি দিই নাই। তাহলে আই ডিড নট কনসেন্ট টু তাদের, টু দেয়ার প্রপোজাল। ঠিক আছে? তাহলে কি লিখলাম? আই ডিড নট কনসেন্ট টু দেয়ার প্রপোজাল। তার মানে আমি অ্যাকচুয়ালি যদি আমাদের দিয়েছিলাম হতো তাহলে কনসেন্টেড হয়ে যেত, ইডি হয়ে যেত, কনসেন্টেড। সেটাকে আমি ভেঙে ডিড এনেছি। তাহলে আই ডিড নট কনসেন্ট টু দেয়ার প্রপোজাল, তাদের প্রস্তাবে আমি সম্মতি দিই নাই। এবার বলছে ঈশ্বর তাদেরকেই কৃপা করেন যারা কঠিন পরিশ্রম করে। ক্লিয়ার ব্যাপারটা? দেখো, তাহলে ঈশ্বর তাদেরকেই কৃপা করেন মানে করে, সিম্পল প্রেজেন্টে আছে। যারা কঠিন পরিশ্রম করে, সিম্পল প্রেজেন্টে আছে, অ্যাক্টিভ ফর্মে, তাই না? এতে গিয়ে শেষ হচ্ছে বাংলা ক্রিয়াপদের শেষ উচ্চারণ। তাহলে দেখো, ঈশ্বর কৃপা করেন তাদেরকে। তাহলে আমরা এটাকে মুছে দিই। তাহলে লিখি, এখান থেকে শুরু করি। তাহলে ঈশ্বর, গড। ক্লিয়ার? তাহলে গড কৃপা করেন, তাহলে আমরা সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভে লিখবো কৃপা করে। তাহলে স্মাইলস। ঠিক আছে? অন, স্মাইল অন মানে কৃপা করা। তাহলে গড স্মাইলস অন, তাদের উপরে, দোজ, তাদের উপরে, দোজ তাদের উপরে যারা, হু। ক্লিয়ার ব্যাপারটা? কঠিন পরিশ্রম করে, হু ওয়ার্ক হার্ড। ঠিক আছে? তাহলে একটা জিনিস বোঝো, তাহলে গড স্মাইলস অন দোজ হু ওয়ার্ক হার্ড। তার মানে এখানে যারা প্লুরাল ফর্মে আছে বলে এইখানটায় কিন্তু আমি জাস্ট V1 বসিয়েছি, এস যুক্ত করি নাই, কারণ হু কিন্তু দোজ
প্লুরাল সাবজেক্টকে মিন করছে। ক্লিয়ার? তাহলে মানে অ্যান্টিসিডেন্ট যেটা বলে, অর্থাৎ এটা রিলেটিভ প্রোনাউন, তাই না? তার আগের যাকে কোয়ালিফাই করছে সে সিঙ্গুলার হলে এটা কিন্তু V1-এর সাথে এস যুক্ত হয়ে যেত। তাহলে গড স্মাইলস অন দোজ হু ওয়ার্ক হার্ড। ক্লিয়ার ব্যাপারটা? এবার দেখো কি বলছে, নিজের সৌন্দর্য নিয়ে গর্ব করো না। তাহলে আমরা গর্ব করা ইংরেজিটা কি পেয়েছি? বোস্ট অফ। ঠিক আছে? তাহলে বোস্ট অফ দিয়ে আমরা এখন লিখব, তাহলে নিজের সৌন্দর্য নিয়ে গর্ব করো না। এই কথাটা আমরা কাকে বলি? এটা সবসময় আমরা সেকেন্ড পার্সনকে বলি। ক্লিয়ার ব্যাপারটা? যে আমার সামনে থাকে, দ্যাট ইজ সেখানে ইউটা উজ্জ আছে। তাহলে তুমি গর্ব করো না, তাহলে কি লিখবো আমি? ইউ। ঠিক আছে? ইউ ডু নট, তার মানে ইউ ডোন্ট, ডু নট। ঠিক আছে? তাহলে এখানে কি লিখবো? বোস্ট অফ, BOAST, বোস্ট অফ মানে গর্ব করা। তাহলে ইউ ডু নট বোস্ট অফ, তুমি গর্ব করো না। কিসের উপর করবো না? অফ ইয়োর বিউটি। তাহলে ইউ ডু নট বোস্ট অফ ইয়োর বিউটি। ঠিক আছে? নিজের সৌন্দর্য নিয়ে কি করো না? গর্ব করো না। ইউ ডু নট বোস্ট অফ ইয়োর বিউটি, অথবা অফ ইয়োর ওন বিউটি। নিজের বলতে তুমি ওনও ইউজ করতে পারো। ঠিক আছে? হ্যাঁ, ওন বিউটি দিয়েও তুমি এখানে লিখতে পারো তোমার নিজের সৌন্দর্যের কথা। এবার লেখা আছে, তুমি কি মন খারাপ করছো কোনো চাকরি নেই বলে? এটা কিন্তু আমাদের কাছে কি অবস্থায় আছে দেখো। তারপর দেখো, তুমি কি মন খারাপ করছো মানে করিতেছ, এটা তেছো ফর্মে আছে, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাক্টিভ। কোনো চাকরি নেই বলে এটা পরের অংশ। তাহলে তুমি কি মন খারাপ করিতেছ, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। তো আমরা কি জানি? ব্রুড অন অথবা ওভার, মন খারাপ করা। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমরা এই জায়গাটাকে ইয়ে করে দিই। তাহলে চলো, তাহলে আমরা ইন্টারোগেটিভ বাক্য কি লিখবো? আর ইউ ব্রুডিং ওভার অথবা অন। ঠিক আছে? তাহলে আর ইউ ব্রুডিং ওভার, তুমি কি মন খারাপ করছো। ক্লিয়ার? আর কোয়েনসাইড উইথ, মিলে যাওয়া, এটা তো আমরা দেখেছি। তাহলে দেখো, আর ইউ ব্রুডিং ওভার, তুমি কি এইটুকু জায়গাকে খেয়াল রাখো, এইটুকু জায়গা কিন্তু দুশ্চিন্তা করা বা মন খারাপ করা। আর ইউ ব্রুডিং ওভার কিসের জন্য? ফর নট হ্যাভিং জব। তাহলে এটা হয়ে গেল আমার, যে তুমি কি মন খারাপ করছো চাকরি না পাওয়ার জন্য। তাহলে আর ইউ ব্রুডিং ওভার ফর নট হ্যাভিং জব। এবার চলো, তোমার পরিকল্পনা আমার সাথে মেলেনি। তাহলে দেখো এটা, তাহলে ইয়োর প্ল্যান, তাহলে মিললে কি বলতাম? মিলে গেছে। তার মানে মেলেনি মানে হচ্ছে পাস্ট টেন্সে লিখব। তাহলে ইয়োর প্ল্যান ডিড নট কোয়েনসাইড। ঠিক আছে? কোয়েনসাইড উইথ মাইন। ঠিক আছে? তাহলে কি লিখলাম? ইয়োর প্ল্যান ডিড নট কোয়েনসাইড উইথ মাইন। মাইন মানে এটা আমি কি ইউজ করে দিলাম? আমার। এটাকে বলে পসেসিভ। কি বলে এটাকে? যখন আমরা কোনো কিছুর প্রতি অধিকার সেটাকে আমরা বলতে যাই, তখন আমরা কি বলি তাকে? একটা রয়েছে পসেসিভ প্রোনাউন, আর একটা রয়েছে পসেসিভ অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে এটা আমাদের পসেসিভ প্রোনাউন। ঠিক আছে? এরা কারা? মাইন, ইয়োর্স, দেয়ার্স, হার্স, এরা সবাই পসেসিভ প্রোনাউন, অধিকার বোঝায়। ঠিক আছে? তাহলে ইয়োর প্ল্যান ডিড নট কোয়েনসাইড উইথ মাইন। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা কি করতে পারি? আমরা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো যদি আমাদের মনে থাকে,
তাহলে আমরা বাংলা বাক্যের বিশেষ বিশেষ জায়গায় যেখানে তাদের ব্যবহার করা যায় আমরা যদি টাইমলি তাদেরকে ব্যবহার করে দিতে পারি তাহলে আমাদের ইংরেজি লেখা বলা বোঝা পড়ে বুঝতে পারা সবকিছু সোজা হয়ে আসবে। ওকে, ভেরি নাইস। এখন দেখো, এর আগের ক্লাসে আমি ঠিক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে আলোচনা করেছিলাম। তো সেখানে একজন গুড ফলোয়ার, খুব কেয়ারফুল ফলোয়ার, যিনি প্রতিদিন আমার ভিডিওগুলো দেখেন এবং ভীষণভাবে অ্যানালাইসিস করেন, তো উনি আমাকে দুটো প্রশ্ন তুলে ধরেছেন যে এই প্রশ্নগুলোর কি হওয়া উচিত। ভেরি গুড, আমি সেটা একটু এই জায়গাটায় আমি করে দিচ্ছি। ঠিক আছে, আমি মুছে দিলাম তাহলে এই অংশটা। কি বলা হয়েছে? ভেরি সিম্পল। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি ছিল, this team consists of 20 players or 22 players. তার মানে this team consists of 22 players. ক্লিয়ার? এই ছিল সেন্টেন্সটা। এটা আমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো উনি যেটা জানতে চেয়েছেন সেটা হচ্ছে যে এই যে দল, এটা তো নিজে নিজে তৈরি হয় না, এটা তো কেউ তৈরি করে। তাহলে এটা কেন প্যাসিভ সেন্সে হয়নি? কেন এটা ইজ কনসিস্টেড কেন নয়? ভেরি গুড কোশ্চেন। এখন প্রশ্ন হচ্ছে এই যে কনসিস্ট শব্দটা, নিজেই শব্দটা কিন্তু হওয়া ক্রিয়াপদে আছে। মনে রাখো, হওয়া ক্রিয়াপদে আছে, গঠিত হয়, নিজেই হওয়া ক্রিয়াপদে আছে, করা ক্রিয়াপদে নেই। যখন কোনো একটা ক্রিয়াপদ করাতে থাকে, গঠন করে, এইটা থাকে, তাহলে তার প্যাসিভ গঠিত হয়, এইভাবে আমরা আনতে পারি। কিন্তু যে ক্রিয়াপদটা নিজেই হওয়া ক্রিয়াপদে আছে তাকে নতুন করে প্যাসিভ করার প্রয়োজন পড়ে না। এটা একটা কথা। 2 নম্বর, দেখবে আমাদের ইংরেজিতে অনেকগুলো ভার্ব আছে যাদের করা ক্রিয়াপদ নেই, যাদের হওয়া ক্রিয়াপদেই তারা ব্যবহার হয়। এবং তারা মোস্টলি কোথায় ব্যবহার হয়? আমরা বাংলায় শিখেছিলাম কর্মকর্তৃ বাচ্য, যাকে আমরা দেখেছি যে কর্মটাই কর্তার মতো কাজ করে, অর্থাৎ এটা কিন্তু কর্ম। যেহেতু টিমটা তৈরি করে কারোর দ্বারা, ঠিক আছে, কেউ টিমটাকে তৈরি করে, তাহলে এই টিমটা কিন্তু কর্মের বিষয়। কিন্তু কখনো কখনো এইভাবে কর্ম কর্তার জায়গা নেয় এবং এমনভাবে সে ভার্বের সাথে মিশে যায়, মনে হয় এই কর্মটাই কর্তার মতো কাজ করছে। সেই সব ক্ষেত্রে তুমি দেখবে ভার্বগুলো করা ক্রিয়াপদে না থাকে, হওয়া ক্রিয়াপদে থাকে, তাদের কিন্তু প্যাসিভ ফর্ম আসে না। ক্লিয়ার ব্যাপারটা? কারণ নিজেই তো হওয়া ক্রিয়াপদ, তাকে আবার নতুন করে হওয়া ক্রিয়াপদ আনবে কিভাবে? এখন তোমাদের আর একটা প্রশ্ন হতে পারে যে কারোর দ্বারা একটা টিম যদি গঠিত হয় তখন আমি কি করবো? ভেরি গুড, তখন তুমি এই হওয়া ক্রিয়াপদটা আর ব্যবহার করবে না, তখন কনসিস্ট অফ আর ব্যবহার হবে না। তখন কোনো একটা গঠিত অন্য একটা ক্রিয়াপদ যেটার করা আছে, করা যার পার্ট আছে, তাকে দিয়ে করতে হবে। যেমন মনে করো আমি এটাকে এইভাবে লিখতে পারতাম, যদি আমি প্যাসিভে করতে চাই, দিস টিম ইজ মেড অফ, এটা গ্রুপ ভার্ব ইউজ করে দিলাম, দিস টিম ইজ মেড অফ 22 প্লেয়ার্স। ক্লিয়ার? এই জায়গাটা মেকআপ তৈরি করা, এর নিজস্ব করা সেন্সটা আছে, তাহলে তার হওয়া সেন্স হবে। কিন্তু যার করা সেন্স নেই, শুধু হওয়া সেন্সে সে ব্যবহার হয়, তার ক্ষেত্রে প্যাসিভের প্রয়োজন পড়ে না। আর যেটা নাকি করা সেন্সে থাকবে ক্রিয়াপদ, তার তাকেই তুমি হওয়াতে কনভার্ট করতে পারো অ্যাক্টিভ থেকে। প্যাসিভে লাইক দিস টিম ইজ মেড অফ 22 প্লেয়ার্স, দুইটারই একই অর্থ। ক্লিয়ার ব্যাপারটা? আশা করি জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট আসো, আর একটা জায়গায় বলা আছে, উনি জানতে চেয়েছেন যে ডিভোট টু, ক্লিয়ার, উৎসর্গ করা কোনো কিছুর প্রতি, এটা হচ্ছে
উৎসর্গ করা কোনো কিছুর প্রতি। তাহলে এই যে উৎসর্গ, ডিভোট, তাহলে এইখানে তো আমাকে কিছু উৎসর্গ করছি। কি সেটা? আমি কি জীবন উৎসর্গ করলাম, নাকি আমি কিছু অর্থ বা কিছু জিনিসকে উৎসর্গ করলাম? অর্থাৎ বিষয়টা এই রকম, ডিভোট সামথিং, তারপরে টু, এই হচ্ছে এর ব্যবহার। কিন্তু ডিভোটের সাথে টু ব্যবহার করলে তুমি তার এক্সপ্রেশনটা পাবে না। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের কেন ডিভোটের পরে এখানে একটা কিছু বসার পরে কেন গিয়ে টুটা দূরে বসলো। সবসময় কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে এরকম হবে? হবে না। কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে দেখবে যে ভার্ব এবং টু বা ভার্ব এবং প্রিপোজিশন মাঝখানে সামথিং আনতেই হচ্ছে, না হলে সেই ভার্বের সাথে টু, আসলে ডিভোট মানে উৎসর্গ করা, টু মানে কারোর প্রতি। তাহলে কি উৎসর্গ করলাম সেটা তো ভার্বের পরে অবজেক্ট আকারে ফেলতেই হবে। তাহলে ডিভোট সামথিং টু সামওয়ান। ওকে, this is the discussion of today. I don't like to stretch a long way discussing all these things. Actually, if I go like this way, then video becomes longer, wasn't it? Thank you. Have a good day. Stay well.